আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই মোটরসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি সাব্বির হোসেন। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পুরাতন বাইকের কেনার ক্ষেত্রে কি কি বিষয়গুলো লক্ষণীয় বা কি কি বিষয়গুলো দেখতে হবে। আর এর মধ্যে হচ্ছে আমারটা বলি, আমাকে হয়তো অনেকে চিনেন বা অনেকে চিনেন না। আমি মূলত একজন রিসেলার হিসেবে পরিচিত। আমার পুরাতন বাইকের শোরুম আছে প্রায় অনেক বছর হলো। এর পাশাপাশি আমি একটা নতুন শোরুমও দিয়েছি টিভিএস এর। আমরা দুই ভাই শোরুম পরিচালনা করি, আমি আর আমার বড় ভাই আব্দুর রশিদ। তো আমি মূলত বাইক অনেক সময় আমিও কিনি, অনেক সময় ভাইও কিনে। আমি মূলত ডকুমেন্টস এর কাজগুলো আমি নিজেই করি, যেমন মালিকানা বদলি, রেজিস্ট্রেশনের কাজগুলো, বিআরটি এর যত কাজ আছে এগুলো আমি আমার নিজ দায়িত্বে আমি করে দিই। ওই ক্ষেত্রে হচ্ছে পুরাতন বাইক ক্রয়ের ক্ষেত্রে এখন বর্তমানে একটা প্রবলেম হচ্ছে, অনেকে এসে বলে যে ভাই বাইকের কত কিলোমিটার চলছে, বাইকের কিলোটা কি জেনুইন আছে কিনা। তো ওই জায়গায় আমি বলবো যে নর্মালি এখন মোটামুটি আমাদের দেশে বাইকে কিলো কমানো যায়, আর এইটা অনেক বছর ধরে চলতেছে। তো অনেক আগে অনেকে ধারণা ছিল না, কিন্তু এখন মোটামুটি এই বিষয়ে সবাই অবগত। তাই আমি আমার পক্ষ থেকে আমি যেটা বলবো, বা আমি একজন কাস্টমার হিসেবে যখন আমি একটা বাইক কিনতে যাই, তখন আমার যেটা আমি লক্ষ্য করি এটা হচ্ছে, প্রথমে বাইকের কাছে যে আগে বাইকের চেসিস নাম্বারটা আগে দেখি, যে চেসিস নাম্বারটা কি ঠিক আছে কিনা, এটা কি কোনো পাঞ্চ হয়েছে নাকি অরিজিনাল। তারপরে হচ্ছে বাইকের চাবিটা নেই। অনেক সময় চাবি দেখলেও বলা যায় যে বাইকটা কত কিলো চলছে, কারণ কিছু চাবি আছে ব্যবহার করতে করতে চাবিগুলা ক্ষয় হয়। এইগুলা অবশ্য কিছু কোম্পানির ক্ষেত্রে চাবির কিছু কম বেশি ক্ষয় হয়, এটা অনেকেই জানে। আর যারা না জানেন তাদের হয়তো এটা কাজে দিবে। ওই চাবিটা দেখে মোটামুটি আইডিয়া করা যায়, হয়তো 2-3 হাজার কিলো কম বেশি হতে পারে আপনার আইডিয়াতে এটা। তো আমি এইটা প্রথমে লক্ষ্য করি। তারপর হচ্ছে বাইক কিনতে গেলে তো বাইকের টায়ার গুলা সবাই দেখে, এটা আমিও দেখি। প্লাস আউটসাইড গেল, আউটসাইড সব ফ্রেশ, ইঞ্জিনের সাউন্ড টাউন্ড শুনলে অনেক সময় অনেকে বুঝতে পারে যে আসলে বাইকটা কি কন্ডিশনে আছে। প্লাস কিছু বাইকের চালকের উপরে ডিপেন্ড করে যে বাইকের ইঞ্জিন সাউন্ডটা কেমন থাকবে, উনি কিভাবে মেনটেনেন্স করছে এইটার উপরে। তো ওই বিষয়গুলো দেখলে হয় কি, আপনি যখন গাড়িটা স্টার্ট করবেন ইঞ্জিনের সাউন্ডটা শুনলে আশা করি যারা অভিজ্ঞ তারা বুঝে যাবেন, যারা বুঝেন না তারাও মোটামুটি সাউন্ড তো একটা বাইকের যে সাউন্ড আছে অরিজিনাল, এইটার এক্সট্রা আলাদা কোনো সাউন্ড হইলে ওইটাও আশা করি আপনার নজরে পড়বো। তো সবচেয়ে বড় বিষয় যেটা এইটাই, যে বাইকের ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে এইটা যদি দেখে কিনেন তাইলে হয়তো ঠকবেন না। প্লাস হচ্ছে মিটারের ব্যাপারটা, এটা আমি এক ধরনের বাতি দেওয়া চলে, আমি বাতি দিয়ে দিই। কারণ মিটার এখন যেহেতু কমানো যায়, ওই মিটার টর্কে নাই যায়, মিটারের টর্কে না যাওয়াটাই ভালো। এর মধ্যে হচ্ছে আপনার বাইকের আউটলুক প্লাস চাকা আর ইঞ্জিনের সাউন্ডটা দেখলে, তারপরে যদি পরিচিত হয়, সম্ভব হয় যে আপনাকে টেস্ট ড্রাইভ দিতে দিল, ওই ক্ষেত্রে আপনি টেস্ট ড্রাইভ দিলে মোটামুটি বুঝে ফেলবেন যে বাইকটা কি কন্ডিশন আছে। টেস্ট ড্রাইভে অনেকে কি করে, যেমন আমার শোরুম আছে, আমার শোরুমে অনেকে আইসা দেখা যায় যে বাইকটা স্টার্ট দিয়া খুব জোরে থটল মারতেছে, অ্যাক্সেলেটার মারতেছে, যার কারণে নাকি আসলে কিছুই বোঝা যায় না সাউন্ড কি আছে বা কি ইঞ্জিনে কোনো প্রবলেম আছে কিনা, কিছুই বোঝা যায় না। এটা জাস্ট একটা মনের শান্তি যে খুব জোরে একটা থটল মারলাম। আরেকটা হচ্ছে, অনেকে দেখা যায় টেস্ট ড্রাইভ দিতে গেলেও প্রথমেই কিছু না জেনে না বুঝেই খুব জোরে বাইকটা টান দিয়ে দেয়, যেটা নাকি একেবারে উচিত না। আপনি একটা বাইকের ভালো মন্দ বুঝতে হইলে আপনার বাইকটা স্টার্টিং থেকেই স্লো ভাবে আগাইতে হইব, দেখতে হইব আপনার চেইনের কোনো প্রবলেম আছে কিনা, প্লাস ক্লাস অ্যাক্সেলেটার এইগুলান সব ঠিকঠাক আছে কিনা। তারপর হচ্ছে আপনার গাড়ি কি সোজা চলে নাকি এদিক সেদিক নড়াচড়া করে, ওই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কি অবস্থা। আর সবচেয়ে বড় হইলো বাইকের ক্ষেত্রে যেটা হয়, যে আপনি একটা বড় ধরনের মার খাইলে পুরো মালটা পাল্লা ফেললেও একটা জায়গা মোটামুটি প্রবলেম থাইকে যায়, যেটা হচ্ছে গলায় বললেচারে, বললেচারের জায়গাটা প্রপারলি ঠিক হয় না বললেই চলে। যত ভালো ওস্তাদি কাজ করুক, এটা অনেকে যারা কাজ করে তারাও জানে, হয়তো তারাও আমার সাথে একমত হইব, যে বাইক খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট করলো, আপনি চেসিসও চাইলে হয়তো
কাটা চিরা করে জ্বালা টালা দিয়ে সোজা করা যায়, বাট গলার এইটা করা যায় না। তো ওই ক্ষেত্রে আপনি বাইকটা চালাইলে হালকা ব্রেক মারলে একটু ভাঙা টাঙা রাস্তায় গেলে মোটামুটি বোঝা যায় যে গলায় কোনো প্রবলেম আছে কিনা। আশা করি এই বিষয়গুলো যদি দেখে বাইক কিনেন তাহলে ঠগার সম্ভাবনা খুব কম থাকবে। তারপর হচ্ছে বর্তমান সময়ে বাইকের মালিকানার যে বিষয়টা, এইটা নিয়ে আমি চাচ্ছি যে এইটা নিয়ে আরেকটা ভিডিও করার জন্য মালিকানার বিষয়ে। তো আজকে মালিকানার বিষয়ে যাব না, তারপরও বলে রাখি যে অন্তত যেই জায়গা থেকে বাইক কিনেন, আপনি রিকন্ডিশন শোরুম থেকে কিনেন, ফ্রেন্ড সার্কেল থেকে কিনেন বা এলাকা থেকে কিনেন, বাইকের ফার্স্ট মালিক আছে এইটা কনফার্ম হয়ে বাইকের ফার্স্ট মালিকের কাছ থেকেই বাইকটা কিনেন। আর বাইকের ফার্স্ট মালিক সামনে না থাকলেও অন্তত ফোনে কন্ট্যাক্ট করে বা উনার ভোটার আইডি কার্ডের ফটোকপি বা ভোটার আইডি কার্ডের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্স ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি, এই তিনটা যে কোনো একটা নেওয়া হয়েছে কিনা, প্লাস উনার সিগনেচার করা কোনো ব্ল্যাঙ্ক স্ট্যাম্প বা কোনো অন্য কোনো স্ট্যাম্প পাচ্ছেন কিনা। ওই ক্ষেত্রে আপনার কনফার্ম হয়ে নিতে হবে যে আপনি মালিককে বিআরটিএতে একদিন পাবেন, যে আপনাকে মালিকানাটা করে দেওয়ার জন্য। কারণ বর্তমান নিয়মে, বর্তমান সময়ে ক্রেতা বিক্রেতা প্লাস বাইক ছাড়া, বাইক হাজির ছাড়া, বিআরটিএতে হাজির ছাড়া মালিকানা হয় না, এক প্রকার অসম্ভব। তো আজকে আমি এই পর্যন্তই আগাবো, আর বেশি আগাবো না। ইনশাআল্লাহ নেক্সট টাইম চেষ্টা করবো আমি মালিকানা বিষয়ে একটা একদম টোটাল পুরা সম্পূর্ণ তথ্য দিয়ে একটা ভিডিও করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।